স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. Powered by JIS University, transforming education. নমস্কার, আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা এবং স্টেডিয়াম বুলেটিন আপনারা জানেন প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি। এবং আজকে স্টেডিয়াম বুলেটিনে যখন এসেছি তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং তার সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, তোমাকে স্বাগত জানাবো। ধন্যবাদ। এবং এই যে চলতি আইপিএল এই মৌসুমে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা করে কিন্তু চমক থাকছে কিছু না কিছু, এবং কেউ কোনোদিন এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, কেকেআর কিন্তু জয় পেয়েছে অবশেষে, সেটা তো একেবারে উল্লেখযোগ্য বিষয়। এবং এখনো পর্যন্ত যা স্কোর বোর্ড, সেই স্কোর বোর্ড দেখে কিন্তু বোঝার উপায় নেই যে শেষ পর্যন্ত কি হতে চলেছে। কারণ গতকালও আমরা যেমনটা দেখেছি দিল্লি এবং হায়দ্রাবাদের ম্যাচ, সেটাও একেবারে ধামাকাদার ছিল। এবং সেখানে ঈশান কিষানের যে ক্যাপ্টেন সেটা কিন্তু আলাদাভাবে নজর পড়েছে প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। এবং জয়দা, সেক্ষেত্রে অনেকেই কিন্তু মনে করছেন যে তার যে ক্যাপ্টেন্সি সেটা যেহেতু আলাদা করে নজর করছে এবং তার আগের পারফরমেন্সও আমরা দেখেছি, তো সেক্ষেত্রে অনেকে মনে করছে যে প্যাট কামিন্স ফিরলেও তাকে অধিনায়ক রাখা হোক। সেক্ষেত্রে দলের কি মতামত? দেখো, ঈশান কিষান কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করছেন, এটা একদম সত্যি। এবং আমি একটু বলে রাখি যে এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্টস টেবিলে কত নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ, 7টি ম্যাচ 4টিতে জয় 3টিতে হার। আর ক্যাপ্টেনের নাম হচ্ছে ঈশান কিষান। ঈশান কিষান বিশ্বকাপ জয়ী তারকা এবং তাকে অ্যাডেড রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। অভিষেক শর্মাকে বলা যেতে পারে যে ডচ করেই দেওয়া হয়েছে এই ঈশান কিষানকে, কারণ বিশ্বকাপের পারফরমেন্স অসাধারণ ছিল ঈশান কিষানের। আর ঈশান কিষানের ক্যাপ্টেন্সি কিন্তু নজর কেড়েছে অনেকেরই। প্রাক্তন ভারতীয় কোচিং স্টাফ মানে বলা যেতে পারে সঞ্জয় বাঙ্গার ভূয়সী প্রশংসা করেছেন। এবং যে জিনিসগুলো দরকার হয় জুহিতা একজন ক্যাপ্টেনের, মানে ওই যে প্রত্যুৎপন্ন মতিত্বের যে পরিচয়টা দিতে হয় মাঝে মধ্যে, কারণ টি-20 ক্রিকেটটা এমন ফাস্ট ক্রিকেট যে তোমাকে একদম প্রম্পট ডিসিশন নিতে হয়, কখন কার বিরুদ্ধে কোন বোলারকে তুমি দেবে, কীভাবে ফিল্ড সেট আপ করবে। এই জন্য হয়তো 2009 সালে জন বুকানান মাল্টিপল ক্যাপ্টেন্স থিওরি নিয়ে এসেছিলেন। তবে মাল্টিপল ক্যাপ্টেন্স থিওরির প্রয়োজন নেই, যেভাবে ক্যাপ্টেন্সি করছেন ঈশান কিষান এটা অবশ্যই নজর কেড়েছে। 25 তারিখ হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ, রাজস্থান রয়্যালস, আমি যদি খুব ভুল না হই। আর সেই ম্যাচে প্যাট কামিন্স ফিরছেন। আর সেই মানে পরবর্তী ম্যাচে প্যাট কামিন্স ফিরছেন ঠিকই, প্যাট কামিন্স ফিরলেও অনেকেই মনে করছেন এই মুহূর্তে কিন্তু ডিস্টার্ব করা উচিত নয় এই ঈশান কিষানকে, ক্যাপ্টেন ঈশান কিষানকে। কারণ ঈশান কিষান যে ক্যাপ্টেন্সিটা করছেন, যে ছোট ছোট সিদ্ধান্ত, মানে টি-20 ক্রিকেট এমন একটা ক্রিকেট যে অনেক সময় ছোট ছোট সিদ্ধান্ত কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এবং গতকালেও আমরা দেখেছি যে যেভাবে তিনি স্পিনার ইউজ করেছেন স্পেশালি দিল্লি ব্যাটারদের বিরুদ্ধে, সেটা কিন্তু প্রত্যেকের নজর লেগেছে। এবং অবশ্যই এটাই প্রত্যেকে বলছেন যে ঈশান কিষান যেমন ক্যাপ্টেন্সি করছেন তেমন ক্যাপ্টেন্সিটা করুক, এই মুহূর্তে কোনো চেঞ্জের প্রয়োজন নেই। কারণ প্যাট কামিন্স আসবেন, তিনি আবার যদি ইনজিওর হয়ে পড়েন তখন তো আবার দলের বাইরে চলে যাবেন, তখন কি হবে? তাই এখন যেরকম চলছে তেমন চলুক। সানরাইজার্স হায়দ্রাবাদের একজন কর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আজকে, তিনি কিন্তু ওই একটা কথাই বলছেন যে এখনও পর্যন্ত তাদের তরফ থেকে যেটা খবর, প্যাট কামিন্স আসলে প্যাট কামিন্সই ক্যাপ্টেন্সি করবেন। এবং যেহেতু প্যাট কামিন্স আগেই বলা হয়েছিল যে তিনি ক্যাপ্টেন এবং ইন্টারিম ক্যাপ্টেন ঈশান কিষান, তাই আপাতত কিন্তু এই ভাবনাতেই অ্যাজ অফ নাও চলছে। যদি র্যাডিক্যালি কিছু চেঞ্জ হয়, যদি ঈশান কিষানকে প্যাট কামিন্স নিজে বলেন যে ঈশান কিষানই ক্যাপ্টেন্সি করুক, যেহেতু ভালো পারফরমেন্স দিচ্ছে এবং সত্যিই ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং শুধুমাত্র অন দ্য ফিল্ড বলবো না, অফ দ্য ফিল্ডও তার যে কথাবার্তা, ওয়ার্ল্ড কাপ ফাইনালে জেতার পরও তিনি প্রেস কনফারেন্স করেছিলেন না আহমেদাবাদে, তখনও যে প্রেস কনফারেন্সটা তিনি করেছিলেন মনে হচ্ছিল যেন উড বি ক্যাপ্টেন ঈশান কিষান। এবং সত্যি তিনি যেভাবে কন্ট্রোল করছেন এটার প্রশংসা প্রত্যেকে করছেন। এবং সঞ্জয় বাঙ্গার করছেন, মানে তিনি তো ভারতীয় দলের সঙ্গে বহু বছর ছিলেন এবং খুব কাছ থেকে ভারতের প্রতিটি ক্রিকেটারকে চেনেন। তার মানে অবশ্যই ঈশান কিষানের মধ্যে সেই ম্যাটেরিয়ালটা রয়েছে। আর আগামীতে কে বলতে পারে যে ইন্ডিয়ান ক্যাপ্টেনও হয়তো হতে পারেন ঈশান কিষান। তাই এই মুহূর্তে একজন ইন্ডিয়ান ক্যাপ্টেনকে প্রমোট করা মনে হয় না খুব একটা খারাপ হবে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। তবে অ্যাজ অফ নাও
প্যাট কামিন্স ফিরছেন, এটা অবশ্যই আরও সলিডিটি দিবে এই সানরাইজার্স হায়দ্রাবাদকে, কারণ তাদের মানে টিমে একটা ব্যালেন্স চলে আসবে যদি ফর্মে থাকেন প্যাট কামিন্স, কারণ ব্যাটিং বোলিং দুই বিভাগে কিন্তু তিনি পারফর্ম করতে পারেন। তবে ক্যাপ্টেন্সিটা কি হবে এটা এখনও ধন্দে। সানরাইজার্স হায়দ্রাবাদের ওই কর্তৃপক্ষ মানে ওই কর্তার তরফ থেকে যেটা জানা যাচ্ছে অ্যাজ অফ নাও এখনও কিন্তু এগিয়ে প্যাট কামিন্স, তবে র্যাডিক্যালি সিদ্ধান্ত কিন্তু চেঞ্জও হতে পারে। একেবারে জয়দা, কিন্তু আরও একজনের বিষয় না বললেই নয়, অভিষেক শর্মা তার যে সেরা ইনিংস সেটা কিন্তু আমরা দেখে নিয়েছি, এবং এমডি আমিরকে তার কি জবাব দিলেন তিনি, এটা কিন্তু মনে করা হচ্ছে। এই যে মোহাম্মদ আমির তুমি যার কথা বলছো, দেখছিলাম যে গোটা টি-20 ওয়ার্ল্ড কাপ জুড়ে তিনি বলছিলেন যে এই ব্যাটার কোনো ব্যাটারি নয়, এবং আনফর্চুনেটলি টি-20 ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো ফর্মেও ছিলেন না অভিষেক শর্মা। তিনি বারবার খালি একটাই কথা বলছিলেন যে স্লটে যদি আসে বল তাহলেই অভিষেক শর্মা মারতে পারবেন, আদারওয়াইজ কিন্তু তিনি একদম ফ্লপ ব্যাটার। আর কালকের ইনিংসটা আমার মনে হয় সব কিছুর জবাব দিয়ে দিয়েছে। এরকম ইনিংস সবাই কিন্তু খেলতে পারেন না। 68 বলে 135 রান, মানে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে ক্রিকেটকে সেটা বোঝা যাচ্ছে। এবং অভিষেক শর্মা খেলছেন, তার বাবা দেখছেন গ্যালারিতে বসে। টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিনও সেটাই হয়েছিল। টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন তার বাবা একটা কথা বলছিলেন যে তার ছেলেকে, ওটা আমার কালকে মনে পড়ছিল তার ব্যাটিং দেখার পর, তিনি বলছিলেন যে 2011 ওয়ার্ল্ড কাপটা মনে করে দেখো, তার ছেলেকে বলছিলেন এই কথাটা। 2011 ওয়ার্ল্ড কাপে মহেন্দ্র সিং ধোনি কিন্তু একদম সাদামাটা ফাইনালের ওই 91 করার পর কিন্তু তিনি অমর হয়ে যান। ওই 91টাই আমাদের মনে রয়েছে, বাকি ওই ফ্লপ ইনিংসগুলো মনে নেই। ফাইনালেও কিন্তু একটা ভালো ইনিংস খেলেছেন এই অভিষেক শর্মা, এবং গতকালের যে ইনিংসটা খেললেন সেটা নিয়ে কোনো কথাই হবে না। এবং সেটা সম্পর্কে যুবরাজ সিং কি বলছেন সেটা নিয়ে আমরা এর পরের সেগমেন্টে আলোচনা করবো। আপাতত বিরতি। একেবারে জয়দা, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তবে এখন সময় একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পর, এবং বিরতিতে যাওয়ার আগে জয়দা যেমনটা আপনাদের জানাচ্ছিল যে যুবরাজ সিং তিনি কি বলেছেন জয়দা? দেখো জয়িতা, যুবরাজ সিং খুব কাছ থেকে দেখেছেন এবং তাকে তৈরি করেছেন অভিষেক শর্মাকে বলা যেতে পারে। এই যুবরাজ সিং সবসময় একটা না একটা কিছু পোস্ট করেন যখন অভিষেক শর্মা ভালো ব্যাটিং করেন। তিনি স্যার বলে সম্বোধন করেন এই অভিষেক শর্মাকে, আসলে খুব স্নেহ করেন, এই জন্যই তিনি স্যার সম্বোধনটা করেন। তিনি যেটা লিখছেন, লেট দ্য ব্যাট ডু দ্য ওয়ার্ক, গেটিং বেটার ইচ ডে, ওয়েল প্লেড স্যার অভিষেক, কিপ আপ উইথ দ্য প্রসেস, যুবরাজ সিং লিখছেন। এবং এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে। যুবরাজ সিং ভারতের তারকা, মহাতারকা বললেও অত্যুক্তি হবে না, তিনি অভিষেক শর্মা সম্পর্কে লিখছেন। এবং অভিষেক শর্মা ক্রাইসিস মোমেন্টে সবসময় কিন্তু যুবরাজ সিংয়ের থেকে টিপস নেন। আর এই ধরনের ইনিংস, এই বেপরোয়া ফিয়ারলেস ব্যাটিং, এটা কিছুটা কিন্তু এসছে এই যুবরাজ সিংয়ের থেকে। আমরা ভুলে যাইনি 2007 সালে যুবরাজ সিংয়ের ওই স্টুয়ার্ট ব্রডকে মারা 6টা 6। তাই এই যে মানে গুরু তার শিষ্যকে দান করছেন শিক্ষায়, এটাও কিন্তু দেখার। এবং অভিষেক শর্মাকে এত তাড়াতাড়ি দমিয়ে রাখা যায় না। মোহাম্মদ আমির নিশ্চয়ই জবাবটা পেয়ে গিয়েছেন। এবং ওটাই বলছিলাম মানে ব্রেকের আগের সেগমেন্টে ওটাই বলছিলাম যে তার বাবা এতটাই আবেগবিহ্বল ছিলেন বিশ্বকাপ ফাইনালের আগের দিন, তিনি একটা কথাই তার ছেলেকে বলছিলেন যে সব ভুলে যাও, শুধু ফাইনালটায় কনসেন্ট্রেট করে। এবং ফাইনালটায় তিনি কিন্তু অর্ধশতরান করেছিলেন। তাই অভিষেক শর্মার জন্য এইটুকুই বলবো যে আগামীতে অনেক ম্যাচ খেলতে হবে এবং অনেক ভালো ভালো ইনিংস হয়তো অপেক্ষা করছে। তবে যত ইনিংস তিনি খেলেছেন, গতকালের যে ইনিংসটা তিনি খেললেন না দিল্লির বিরুদ্ধে, সেটা কিন্তু অন্যতম সেরা হয়ে থাকবে। এবং এই ইনিংসের এই ধরনের ইনিংস দেখার জন্যই কিন্তু মানুষ ভিড় জমান। এবং অভিষেক শর্মার জন্য অনেক অনেক সমর্থন আগামীতেও থাকবে, এটা বলা বাহুল্য। আমি যদি কেকেআর এর কথায় আসি, কেকেআর এর কি অবস্থা, আজ সারাদিন কি করলো? কলকাতা নাইট রাইডার্সের আজকে ট্রাভেল ডে, এবং কলকাতা নাইট রাইডার্স আজকে 2:50 আমি একবার দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি, 2:50 ফ্লাইটে, চার্টার ফ্লাইটে, প্রাইভেট চার্টার ফ্লাইটে যায় এক্ষেত্রে লখনৌ, এবং তারা পৌঁছে গিয়েছে। এবং এই মুহূর্তে আমি বলে রাখি যে মাফ করবেন, 2:10 চার্টার ফ্লাইটে কলকাতা নাইট রাইডার্স যায় এবং 2:10 ফ্লাইট নেয়, 3:50 পৌঁছায় লখনৌ। আর ওই একটাই কথা বলার, কলকাতা নাইট রাইডার্সের এখন ভাবনা চিন্তার বেশি কারণ নেই, কারণ একটাই ক্যালকুলেশন, একটাই সমীকরণ, সেটা হচ্ছে যে প্রতিটি ম্যাচেই জিততে হবে, জেতা ছাড়া তো কোনো উপায় নেই। তবে এটা কিন্তু অসম্ভবও নয়। এর আগে তুমি যদি দেখো 2021, আমি তো খুব ভুল না হই, সেখানেও কিন্তু পরপর ম্যাচ জিতে
কেকেআর ফাইনাল খেলেছিল, ফাইনাল হয়তো জিততে পারেনি, চেন্নাই জিতে গিয়েছিল, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু পরপর জিতেছিল। এইখানে কি হচ্ছে, মানে এই যে এত ক্রিটিসিজম, এত নেগেটিভ কমেন্ট কোথাও গিয়ে টিমটাকে একত্রিত করে দিয়েছে, এবং তারা প্রত্যেকেই জানেন যে আমাদের বাঁচানোর কেউ নেই, আমাদের বাঁচাবে কিন্তু আমাদের পারফরমেন্স, যেটা গত ম্যাচে আমরা দেখলাম। এবং কলকাতা নাইট রাইডার্স ভালো পারফরমেন্স দিয়েছে, এবং সবথেকে বড় কথা যে ওই রিঙ্কু সিং অনুকূল রায় ওই লাস্টে যে ডিসাইসিভ পার্টনারশিপটা করেছেন, ওটা যদি না হতো তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচটাও হারতো। আসলে কি হয়, কিছু কিছু জিনিস আউট অফ দ্য বক্স ভাবতে হয়। প্রার্থনা তারা করেছেন কালীঘাটে গিয়ে, এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল রিঙ্কু সিং কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়েছেন সস্ত্রীক, ভগবানের আশীর্বাদও কাজ করে। আর সব মিলিয়ে নিজের পরিশ্রম তো লাগবেই, এবং সেটার প্রতিফলন আগামী ম্যাচে 26শে এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, লখনৌতে ম্যাচ, লখনৌ নবাবো কি শহর, সেখানের নবাব হয়ে উঠতে পারেন কিনা কেকেআর ক্রিকেটাররা, সেটা আমরা অবশ্যই দেখব। তবে এই মুহূর্তে কিছুটা পজিটিভ ভাইব অবশ্যই কেকেআর ড্রেসিং রুমে, যেহেতু শেষ ম্যাচটা জিতেছে। আর অভিষেক নায়ার একটা জিনিস ভালো করছেন, সেটা হচ্ছে কোনো রকম চাপ কিন্তু দিচ্ছেন না কোনো ক্রিকেটারের উপর, তার উপর বিরাট চাপ রয়েছে প্রত্যেকে জানে। এবং বাকি যে কোচিং স্টাফ রয়েছে, সেক্ষেত্রে শেন ওয়াটসন হোক, জয়েন ব্রাভো হোক, তাদের উপরও অনেক চাপ রয়েছে। দেখার বিষয়ে পাথিরানা, আমি গতকালও বলছিলাম পাথিরানা তো আসবেন টিমে, পাথিরানা কার জায়গায় আসবেন, রববেন পাওয়েলের জায়গায় আসবেন নাকি অন্য কারো জায়গায় আসবেন, কী স্ট্র্যাটেজি নেয়, এই স্ট্র্যাটেজি মেকার যারা, তাদেরও কিন্তু কাজটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং, যে কী টিম কম্পিটিশন খেলাবেন লখনৌয়ের বিরুদ্ধে। তবে পাথিরানাকে খেলাতেই হবে, যেহেতু পেস অ্যাটাক কিছুটা দুর্বল, সেক্ষেত্রে যদি রববেন পাওয়েলকে স্যাক্রিফাইস করতে হয় কিছু করার নেই। কারণ প্রথম দিকে মনে হয় না দুই ওপেনার মধ্যে একজন খেলবেনি, টিম সিফার্ড অথবা ফিন অ্যালেন না, এবং সুনীল নারিন তো খেলবেনি। ক্যামেরন গ্রিনকে বসানোর প্রশ্ন নেই, কারণ অত খারাপ সময় যখন ক্যামেরন গ্রিনকে বসায়নি কেকেআর, তাহলে এখন তো লয়ে ফিরছেন, ছন্দে ফিরছেন, এখনও বসানোর কোনো চান্স নেই। তাই ওই রববেন পাওয়েলকে বলি দিতে হবে নিজেকে, এবং হয়তো তার জায়গায় পাথরানা খেলবেন। দেখা যাক কেকেআর লখনৌতে, লখনৌ এখানে এসে হারিয়ে গিয়েছিল, মুকুল চৌধুরী নায়ক থেকে মহানায়ক হয়ে উঠেছিলেন। কেকেআর গিয়ে সেই জবাবটা, সেই বদলাটা দিতে পারে কিনা লখনৌয়ের একানা স্টেডিয়ামে। একেবারে আরও অনেক চমক রয়েছে আমাদের, তবে সময় হয়ে গিয়েছে আরেকটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবং যে আইপিএল নিয়ে তো আলোচনা আমাদের চলছে, এবং তার পাশাপাশি আরেকটা জল্পনা ধোনিকে নিয়ে। চেন্নাইয়ের জার্সি থেকে ধোনি নামছেন, ধোনিকে নিয়ে জল্পনা তো চলবেই। ধোনি এমন একজন মানুষ, কি করছেন মহেন্দ্র সিং ধোনি একমাত্র তিনি ছাড়া কেউ জানেন না। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কোনো প্রেডিকশনও চলে না, এমনই একজন মানুষ। তিনি নিজেই তো বলেন মে পল দো পলকা শায়ার হু। তো মহেন্দ্র সিং ধোনি নামছেন কি নামছেন না সেটা আমরা বলতে পারবো না কলকাতা টিভি স্টুডিওতে বসে, তবে তার যা প্রিপারেশন তা দেখে মনে হচ্ছে হয়তো এবার তিনি নামতে চলেছেন। কারণ গতকাল মহেন্দ্র সিং ধোনি, বলে রাখি, 40 মিনিট উইকেট কিপিং করেন প্র্যাকটিস, 1 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেন। এবং এরকম ফুল ফ্লেজেড প্র্যাকটিস তখনই কোনো ক্রিকেটার করেন যখন তিনি জানেন যে পরের ম্যাচ তাকে খেলতে হবে। আমি গতকালও বলেছিলাম যে আয়ুষ মাত্রে খেলতে পারবেন না, এত ভালো খেলছিলেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এবার কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে আসতে হবে, তিনি ফিট রয়েছেন। এবং রবিচন্দ্রন অশ্বিনকেও বলতে শুনলাম যে মহেন্দ্র সিং ধোনি কিন্তু ফিট রয়েছেন, তাই না খেলার কোনো কারণ নেই। আর এক্ষেত্রে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, সঞ্জু স্যামসন, যিনি এই আইপিএলে একটি 17 রানও করেছেন, তিনি সম্ভবত ইম্প্যাক্ট সাব হিসেবে খেলতে চলেছেন। কারণ মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপিং করবেন, এবং যেরকম ব্যাটিং করতে আসেন অ্যাজ ফিনিশার, তেমন ব্যাটিং করবেন। তাই সঞ্জু স্যামসনকে আমরা হয়তো দেখতে চলেছি এক্ষেত্রে ইম্প্যাক্ট সাব হিসেবে। আর মহেন্দ্র সিং ধোনি, হয়তো যারা ধোনি ফ্যান্স বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ধোনি ফ্যান্স, মাহি ফ্যান্স, তারাকে অবশেষে হয়তো আগামীকাল আপনারা দেখবেন। এবং মহেন্দ্র সিং ধোনি আসা মানেই ম্যাজিক। বয়স শুধুমাত্র একটা সংখ্যা, জার্সি নাম্বার 7 যখন সবুজ গালিচায় পা রাখে, তখন সেটা দেখলে আরও সেটা কিন্তু মনের মধ্যে সেই ধারণাটা প্রকট হয়ে ওঠে। একেবারে আমাদের স্টেডিয়াম বুলেটিন কিন্তু একেবারে শেষের মুখে, তবে আমি আর দেরি না করে জয়জ্যোতিদার কাছে চলে যাব। এবং দিস ডে দ্যাট ইয়ারে আজকে কি রয়েছে? দিস ডে দ্যাট ইয়ারে আজকের তারিখটা হচ্ছে 22শে এপ্রিল, ঠিক দুদিন পর ক্রিকেট ঈশ্বরের জন্মদিন। এবং আজকের দিনটাও ক্রিকেট ঈশ্বরের জন্যই নিবেদিত। কেন নিবেদিত সেটা বলে দিই।
1998 সাল, সেই সময় যারা ক্রিকেট দেখতেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন, রিলেট করতে পারবেন। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, ভারতকে ওই ম্যাচটা জিততে হতো, মানে একটা টার্গেট চেস করতে হতো, তাহলে সেই টুর্নামেন্ট মানে কোকাকোলা কাপের ফাইনালে ভারত পৌঁছাবে। এবং সেই ম্যাচটায় সচিন টেন্ডুলকার তার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলেন। 22শে এপ্রিল ছিল সেই দিনটা, 1998 সাল। এবং সেই দিন একটা ঘটনা বলে রাখি যে যখন সচিন নামছেন ব্যাটিং করতে, তখন সেই সময়ের ভারতীয় দলের কোচ অংশুমান গায়কোয়াড় বলছিলেন যে রিভাইস টার্গেটটা আমরা চেস করি তাহলেই হবে। সচিন ব্যাট করতে যাওয়ার সময় বলছিলেন যে আমি যদি খেলি তাহলে জেতার জন্যই খেলবো। এবং তারপরে 131 বলে 143 রানের ইনিংসটা এখনও জলজল করছে সচিনের নামের পাশে। এবং এই ম্যাচেই স্যান্ড স্টর্ম এসেছিল, প্রথমবার সচিন টেন্ডুলকার ওরকম মরুঝড় দেখেছিলেন। এবং তারপরে কমেন্টেটাররা বলছিলেন যে একমাত্র বোধহয় মরুঝড়ই আজকে সচিনকে থামাতে পারবে, অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক থামাতে পারবে না। তাই সচিন নিজেও বলছিলেন যে যেন সামনে হলিউড মুভি দেখছেন তিনি, যে ওরকম একটা স্যান্ডস্টর্ম এসেছেন। তবে সেই স্যান্ডস্টর্মটাকে আমরা সচিন স্টর্ম বলি, সচিন ডেজার্ট স্টর্ম বলি সেই ইনিংসটাকে, কারণ এই ধরনের ইনিংস প্রতিদিন হয় না। 1998-এর 22শে এপ্রিল তার জন্মদিনের দুদিন আগে 131 বলে 143 রান ইনিংস খেলেন ভারতীয় এই ক্রিকেটার। এবং ভারত ম্যাচটা হেরে গিয়েছিল, কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেছিল, যে টার্গেটটা প্রয়োজন ছিল ফাইনালের জন্য সেটা ভারত চেস করে ফেলেছিল। এবং সচিনের এই ইনিংসটা কিন্তু চর্চার কেন্দ্রবিন্দুতে, সেদিন রাত থেকে আজকের দিনও সেটা ভীষণভাবে প্রাসঙ্গিক। আমাদের একেবারেই সময় শেষ, তাই এখানে শেষ করতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে, এবং আপনাদেরও জানাবো যে এভাবে আপনারা স্টেডিয়াম বুলেটিনকে ভালোবাসছেন এবং সেভাবেই দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।